আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্যাক অ্যাভেইল। আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম। হিসাব বিজ্ঞানের একটি নতুন টপিক নিয়ে চলুন দেরি না করে আমরা মূল টপিকে চলে যাই। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে জাবেদা। আচ্ছা, জাবেদা আসলে সরাসরি খুব জায়গাতে সব জায়গায় হিসাব বিজ্ঞানের সব জায়গায় প্রত্যক্ষভাবে ব্যবহৃত দেখা না গেলেও পরোক্ষভাবে আসলে এই সব জায়গাতে এর ব্যবহার আছে। যদি জাবেদা সম্পর্কে সঠিক ধারণা কারো না থাকে তাহলে হিসাব বিজ্ঞানের প্রতিটা চ্যাপ্টারই সে বিপদগ্রস্ত হবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে কোনো প্রকার মুখস্থ ছাড়া টেকনিক্যালি জাবেদা আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, এই যে জাবেদা যদি আমরা করতে যাই, আসলে জাবেদা কি করি আমরা? জাবেদা করি হচ্ছে তারিখ, তারপর হচ্ছে লেনদেনের যে পক্ষগুলো সেগুলোকে ডেবিট ক্রেডিট নির্ণয় করা তারিখের ক্রম অনুসারে এবং সেগুলো ব্যাখ্যার মাধ্যমে টাকাগুলোকে ডেবিট ক্রেডিট দিকে বসিয়ে আমরা কি করি, এই সমাধান করে থাকি। ঠিক আছে, তা আসলে এই যে এখানে আমরা লেনদেনগুলো কিভাবে লিপিবদ্ধ করব সেটা আমরা এখানে আলোচনা করব। তা আলোচনার যে বিষয়বস্তু, জাবেদা করতে হলে আমাদেরকে, আমরা সকলেই জানি যে প্রতিটা লেনদেনের কয়টা পক্ষ থাকে, দুইটা পক্ষ থাকে। সে দুইটা পক্ষ কি কি সেটা আসলে নির্ণয় করতে গেলে অনেকে বলে মুখস্থ করতে হবে। দেখা যায় যে অনেকগুলো 100-150 এন্ট্রি মুখস্থ করে রেখে দেয়, যেটা মুখস্থ করলে আসলে মাথার মধ্যেই থাকে না এবং শিখতে অনেক সময় লাগে। তা আমি আজকে এমনভাবে আলোচনা করব যেন খুব অল্প সময়ের মধ্যে তোমরা কি করতে পারো, জাবেদা সমাধান করতে পারো। এখানে সিলেক্টিভ কিছু এন্ট্রি আছে, মার্ক করা কিছু এন্ট্রি আছে। আমরা এই এন্ট্রিগুলো নিয়ে জাবেদার সমাধান দেখাবো। আসলে এই যে জাবেদার যে দুটা পক্ষ আছে, দুটা পক্ষ আমরা কিভাবে নির্ণয় করব? আসলে দুটা পক্ষ নির্ণয় করা খুবই সহজ। এই দুটা পক্ষ নির্ণয় করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম লেনদেনের দুইটা পক্ষ খুঁজতে হবে। সেই দুটা পক্ষ কি? একটা হচ্ছে এই লেনদেনের শিরোনামটা আমাদেরকে খুঁজতে হবে, আরেকটা হচ্ছে লেনদেনটা আসলে কোন মাধ্যমে সংগঠিত হয়েছে। আসলে লেনদেনের শিরোনাম বা মাধ্যম বলতে আসলে কি বোঝাচ্ছে? শিরোনাম হচ্ছে ওই যে একটা লেনদেন যা করছে তাই তার শিরোনাম। যেমন এই যে এখানে আসবাবপত্র, তারপর হচ্ছে তারপর হচ্ছে তোমার যন্ত্রপাতি, তারপর হচ্ছে ব্যাংক হিসাব খুললো, ক্রয় করলো, বিক্রয় করলো, উত্তোলন করলো, বিক্রিত পণ্য ফেরত আসলো, এগুলোই আসলে আসলে শিরোনাম। আর লেনদেনগুলো কোন মাধ্যমে সংগঠিত হয়েছে, সেটা নগদে হয়েছে, চেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে হয়েছে, বাকিতে হয়েছে, না কোনো বিলের মাধ্যমে হয়েছে, এগুলো। তো দেখা যাচ্ছে যে এখানে যে লেনদেনের যে মাধ্যমটা বা মিডিয়াম, এই মিডিয়ামটা খুবই কি লিমিটেড। মানে লেনদেনের যে আমাদের মাধ্যমটা আছে সেই মাধ্যমটা হচ্ছে খুবই সীমাবদ্ধ। যেমন আমরা যদি মাধ্যম খুঁজতে চাই কী পাবো, যে নগদ, চেক, এটিএম কার্ড বা ইলেকট্রিক কার্ড, তারপর হচ্ছে বাকি, অথবা কোনো নোটের মাধ্যমে ক্রয় বিক্রয়, এগুলোই শেষ। কিন্তু শিরোনাম কিন্তু অগণিত। এখন একটা লেনদেন যেই নামেই সংগঠিত হবে সেটাই তার শিরোনাম। ঠিক আছে, এখন জাবেদা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এর যে শিরোনাম আছে এই শিরোনামকে খুঁজে বের করতে হবে, আর লেনদেনটা কোন মাধ্যমে সংগঠিত হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। তাই দুটো নির্ণয় করতে গেলে আমাদের দুটো পক্ষ শেষ, জাবেদার দুটো পক্ষ যে লাগে সেই দুটো পক্ষ আমাদের বের করা শেষ। এখন দুটো পক্ষ তাহলে কীভাবে বের করব আমরা দেখি, এই যে এই সমস্যা এবং উদাহরণের মাধ্যমে এটা আমরা এখানে দেখাই দিচ্ছি। তো দেখা যাচ্ছে যে জনাব কামাল নগদ 1,00,000 টাকা, 50,000 টাকার যন্ত্রপাতি এবং 25,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসায় শুরু করলেন। জানুয়ারি মাসে তিনি নিম্নলিখিত তথ্যাবলী সম্পন্ন করেছেন। আচ্ছা, এখন এই যে মূলধনের একটা বিষয় হচ্ছে, আমি আগে বলে রাখি, শুরুতেই বলে রাখি, মূলধন মূলত হিসাব সমীকরণের ওই যে জাস্ট একটু উল্টাপাল্টা রূপটাই। আমরা জানি এ ইকুয়াল এল প্লাস ওই, তাহলে মূলধন সমান সমান ওই ইকুয়াল এল মাইনাস এ মাইনাস এল। ঠিক আছে, অথবা আমরা এটা বলতে পারি যে সরাসরি বাহির থেকে ব্যবসায় যদি কোনো সম্পদ বা কোনো কিছু ঢুকে সেটাই মূলত মূলধন। এর বিনিময়ে ব্যবসা থেকে কিছু বের হয়ে যাবে না সাথে সাথে, অর্থাৎ ব্যবসায় শুধু ঢুকবে কিন্তু এর বিনিময়ে থেকে ব্যবসা থেকে কিছু বের হয়ে যাবে না। যেমন এই যে যখন ব্যবসা শুরু করলো, জনাব কামাল যখন ব্যবসাটা শুরু করলো, তার ব্যবসায় সরাসরি 1,00,000 টাকা ঢুকলো, এর বিনিময়ে কোনো কিছু বের হয়ে যায় নাই। সরাসরি আসবাবপত্র 50,000 টাকা ঢুকছে, সে আসবাবপত্র বের হয়ে যায় না, এবং যন্ত্রপাতি 25,000 টাকা ঢুকছে, সেটাও বের হয়ে যায় নাই। তাহলে মূলত এই তিনটে জিনিসই ব্যবসায়ের মধ্যে বৃদ্ধি পাইছে। সুতরাং এই তিনটে আবার কি সম্পদও বলা যায়। তা ব্যবসায় এই যে এই তিনটে সম্পদ যখন বৃদ্ধি পাইছে, এই তিনটে সম্পদ আমরা ডেবিট দিকে লাগাইছি। তা নগদান আমরা জানি সম্পদ ব্যয় উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, আর আয় দায় মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, আর সম্পদ ব্যয় উত্তোলন হ্রাস পেলে ক্রেডিট, আর আয় দায় মূলধন হ্রাস পেলে ডেবিট।
ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে সে যখন ব্যবসায় নগদ টাকা যন্ত্রপাতি আসবাব শুরু করলো তখন ব্যবসায়ে এই সম্পদগুলো বৃদ্ধি পেল, সেজন্য আমরা এগুলো কী করলাম, ডেবিট দিকে লিখে দিলাম। আর এই তিনটার অপোজিট কি, মূলধন, তাহলে মূলধনটা আমরা লিখে দিলাম মূলধন হিসাব ক্রেডিট। মূলধন কেন লিখলাম, কারণ এটা সরাসরি ব্যবসার মধ্যে ঢুকছে, এর বিনিময়ে কোনো কিছু ব্যবসা থেকে চলে যায় নাই। এবার আসি যে পরের লেনদেনটা কি বলছে, ব্যাংকে হিসাব খোলা হলো। আমরা ওই যে শুরুতেই বললাম যে প্রতিটা লেনদেনের দুইটা শিরোনাম, একটা হচ্ছে কি প্রতিটা লেনদেনের শিরোনাম তাই না, একটা হচ্ছে শিরোনাম আর একটা হচ্ছে মাধ্যম। তো এখানে দেখতে পাচ্ছি যে এই লেনদেনের শিরোনামকে ব্যাংক, আর ব্যাংকে আমি কি জমা দিছি, নগদ টাকা জমা দিছি, তাহলে আমার লেনদেনটা নগদ মাধ্যমে সংগঠিত হয়েছে। তাহলে আমি যখন ব্যাংকে জমা দিলাম তাহলে ব্যাংক হিসাবে একটা পক্ষ, আর নগদ টাকা যেহেতু জমা দিছি তাহলে নগদ হিসাবে একটা পক্ষ। আর ব্যাংকে টাকা দেওয়ার ফলে ব্যাংকের টাকা কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে, আর হাতে আমার নগদের টাকা কী হয়েছে, কমে গেছে। তার মানে ব্যাংকও কিন্তু ব্যবসায়ের নাম, এই কামালেরই ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে কামালের ব্যবসায়ের টাকা কমবে, ব্যাংকের টাকা বাড়বে, কারণ ব্যাংকও কিন্তু ব্যবসায়ের অংশ। তাহলে একটা সম্পদ বাড়লো আর একটা সম্পদ কমলো, যার কারণে ব্যাংক হিসাব ডেবিট হইলো আর নগদান হিসাব ক্রেডিট হইলো, কারণ ব্যাংক সম্পদ বৃদ্ধি পেইলো আর নগদ সম্পদ কমে গেল। এই যে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আমরা শুধু এখানে লিখে দিলাম ব্যাংকের হিসাব খোলা হলো। এবার দেখি 5 তারিখের লেনদেনটা কী বলছে, নগদ মূল্যে পণ্য ক্রয়। আমি আগেই বলছি এক পক্ষ শিরোনাম আর এক পক্ষ মাধ্যম, তার মানে এই লেনদেনের শিরোনাম হচ্ছে কি পণ্য ক্রয়, আর মাধ্যমটা কি নগদ। তাহলে আমরা কী করতে পারি, ক্রয় একটা পক্ষ নিতে পারি আর নগদ একটা পক্ষ নিতে পারি। তাহলে আমরা তাই করলাম, তাহলে ক্রয় হিসাব করলাম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট, আর নগদ সম্পদ হচ্ছে কি, নগদ হচ্ছে সম্পদ হ্রাস পেয়েছে ক্রেডিট। এবার আবার চলে যে 8 তারিখে কী বলছে, মিস্টার রহিমের নিকট পণ্য বিক্রয়। আসলে আমাদের একটা বিষয় জেনে রাখা দরকার, কোনো ব্যক্তির কাছ থেকে যদি ক্রয়, কোনো ব্যক্তির নিকট যদি বিক্রয় এমন কিছু বলা থাকে, পাশাপাশি যদি চেক, ব্যাংক, নগদ কিচ্ছু বলা না থাকে, তাহলে ধরে নিতে হবে লেনদেনটা ধারে বা বাকিতে সংগঠিত হয়েছে। তাহলে রহিমের নিকট পণ্য বিক্রয় করছে 40,000 টাকা, তার মানে এটা বাকিতে সংগঠিত হয়েছে। আর আমি যদি বিক্রয় করছি তাহলে মানুষের কাছে টাকা আমি পাবো, আর মানুষের কাছে পাবো মানে সেটা হচ্ছে প্রাপ্য, ঠিক আছে। আর এই প্রাপ্য হিসাব হচ্ছে একটা সম্পদ, মানে আমি যদি কোনো ব্যক্তির কাছে কোনোভাবে টাকা পাই তাহলে আমার জন্য সম্পদ, আর আমার কাছ থেকে যদি কোনো ব্যক্তি টাকা পায় তাহলে আমার জন্য দায়। তো এখানে মিস্টার কামাল বিক্রি করছে, তাহলে কামাল মানুষের কাছে পাবে, তাহলে এটা কামালের জন্য সম্পদ। তাই কামালের কী হলো, সম্পদ বৃদ্ধি পাইলো, 40,000 টাকা সম্পদ বৃদ্ধি পেলো। তাহলে এখানে প্রাপ্য হিসাব লিখলো, প্রাপ্য হিসাব মানে রহিমের কাছ থেকে পাবে, সেজন্য একটা প্রাপ্য হিসাব ডেবিট 40,000 টাকা। আর বিক্রয় হচ্ছে আয়, বিক্রয় যেহেতু বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে আয় বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। আবার আমরা চলে যাই পরের লেনদেনটা কি বলছে, ব্যাংক হতে উত্তোলন। এটা একটু মনে রাখার দরকার, ব্যাংক হতে উত্তোলন যদি এই লাইনটা শুধু বলা থাকে তাহলে বুঝতে হবে ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন করছে। আর ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজন যদি উত্তোলন হয় তবেই সেটা উত্তোলন। আর ব্যবসায়ের প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করে, ব্যবসায় নগদ টাকা বাড়বে আর ব্যাংকের টাকা কমবে। তাহলে কি হবে, ব্যবসায় নগদ টাকা বাড়তেছে, নগদান হিসাব ডেবিট, আর ব্যাংকের টাকা কমতেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে তাই হলো এখানে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার আসি আমরা 15 তারিখেরটা, বিক্রিত পণ্য ফেরত আসলো। এই যে বিক্রিত পণ্য মানে কি, আমি প্রথমে তো ধারে বিক্রয় করছিলাম নাকি 40,000 টাকায়, সেই পণ্যটা আমার কাছে ফেরত আসছে। যদি ফেরত আসে তাহলে বিক্রয় কী হয়ে যাবে, কমে যাবে, আর আমি যে ওর কাছে টাকা পেতাম সেটাও আমার কাছে কমে যাবে। তাহলে সম্পদও কমলো, আয়ও কমে গেল। তার সম্পদ যদি কমে যায় তাহলে কি হয়ে যায়, ক্রেডিট, আর আয় যদি কমে যায় তাহলে কী হয়ে যাবে, ডেবিট। তাহলে সেই জন্য আমরা লিখলাম যে বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এই যে এখানে লিখছে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এবার আসি পরের এন্ট্রিটা আমাদের কি বলছে, বিজ্ঞাপন খরচ চেকে প্রদান। বিজ্ঞাপন খরচ চেকে প্রদান করছে, তাহলে শিরোনাম কি, বিজ্ঞাপন কিসে প্রদান করছে, চেকে, তাহলে মাধ্যমটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে। মনে রাখতে হবে পণ্য, চেক এগুলো নামে কোনো হিসাব হয় না, পণ্য থাকলে ক্রয় লিখতে হবে, চেক থাকলে ব্যাংক লিখতে হবে। তাহলে বিজ্ঞাপন খরচ করছে কত টাকা, 1500 টাকা, তাহলে বিজ্ঞাপন আমরা ডেবিট করে দিলাম। আর বিজ্ঞাপনটা কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে, তাহলে ব্যাংকের মাধ্যমে ক্রেডিট করে দিলাম। তাহলে ব্যয় বৃদ্ধি পাইল, নগদ সম্পদ, ব্যাংক সম্পদ কমে গেল। তাহলে বিজ্ঞাপন ডেবিট আর ব্যাংক ক্রেডিট, এই যে 20 নম্বর এন্ট্রি, বিজ্ঞাপন ডেবিট, ব্যাংক ক্রেডিট। এবার আসি আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো। এটা একদম মুখস্থ বিষয়, মনে রাখতে হবে। আসবাবপত্র হচ্ছে একটা অনগদ, আন্ত এবং অদৃশ্যমান লেনদেন। তো এটার জাবেদা একটাই, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, বা পুঞ্জীভূত অবচয়ের অপর নাম হচ্ছে অবচয় সঞ্চিত, যে যেটা ইচ্ছা দিতে পারো, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত ক্রেডিট, অথবা অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এই যে যারা এটা এখানে করছে, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত ক্রেডিট। এবার দেখি
কর্মচারী বেতন দেওয়া হলো, এটা তো খুবই সোজা। কর্মচারীর বেতন, তাহলে শিরোনাম হচ্ছে কর্মচারীর বেতন। কী দিয়ে দিছি? নগদ টাকা দিছি। তা বেতন একটা পক্ষ, নগদ একটা পক্ষ। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে 30 তারিখে বেতন ডেবিট, নগদান ক্রেডিট। আবার আমরা নিচে চলে আসি, কি বলছে? ব্যাংক চার্জ ধার্য করা হলো। ব্যাংক চার্জ ধার্য করছে। আসলে ব্যাংক চার্জ ধার্য করুক বা ব্যাংক সুদ মঞ্জুর করুক, লেনদেনটা কিন্তু ব্যাংকই হচ্ছে। ব্যাংক আমাকে সুদ দিলে কিন্তু আমার হাতে টাকা দিবে না, আমার অ্যাকাউন্টে টাকা দিবে। তাহলে এখানে আমরা কি দেখতেছি যে ব্যাংক চার্জ ধার্য করা হলো 2000 টাকা। তাহলে ব্যাংক যেহেতু চার্জ কাটছে, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে। আর আমার অ্যাকাউন্ট মানে কি? ব্যাংক। আর ব্যাংকের টাকা কমে গেলে কি? ব্যাংক সম্পদ কমলে ক্রেডিট, তাহলে ব্যাংক ক্রেডিট হয়ে গেল। আর ব্যাংক চার্জ হচ্ছে একটা ব্যয়, যেহেতু ব্যয় বৃদ্ধি পালো, তাহলে ব্যয় হয়ে যাবে কি? ডেবিট। তাহলে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এই যে এরা 31 তারিখে তাই করছে, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর সর্বশেষ আমরা কি করলাম? এই যে আমরা ডেবিট দিকে যে লেনদেনগুলো লিখছি, সেই লেনদেনগুলো আমরা এখানে যোগ করে দিব। আর ক্রেডিট দিকে যে লেনদেনগুলো আছে সেগুলো যোগ করে দেবো। এটা ডেবিট লেনদেন, এটা ক্রেডিট লেনদেন। যোগ করে দিলে দুই দিকে সমান হয়ে যাবে। ব্যাস, আমাদের জাবেদা ক্লিয়ার। আসলে এখানে মার্জেন্ট এরা ভুলে টান দিয়েছে, এটা এতদূর হবে না, শুধু এই বিবরণের ঘরটুকু ছক হবে। ঠিক আছে। আর আমরা এখানে তারিখ, এই যে তারিখ সুন্দর করে আমরা তারিখ দিয়ে দিয়ে এই লেনদেনগুলো আমরা কি সম্পন্ন করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।